তো এখন আমরা একটু প্যারাসিটামল খুব কমন ড্রাগ। আমরা মোটামুটি যা কিছু হয় প্যারাসিটামল খেতে বলি সবাইকে। এরকম একটা অভ্যাস হয়ে গেছে বিশেষ করে বাঙালিদের। তো প্যারাসিটামল জিনিসটা কি, কোথায় ব্যবহার করা হয়, এর কিভাবে অ্যাকশন করে, হ্যাঁ, এ কিভাবে মেটাবলিজম হয়, কিরকম ডোজ, হ্যাঁ, কি কি সাইড এফেক্টস আছে, কিরকম ভাবে ইউজ করতে হবে, এই সমস্ত কিছু নিয়ে একটা ভিডিও আমরা এখন বানাচ্ছি। ঠিক আছে। তো প্যারাসিটামল হচ্ছে বাজারে বিভিন্ন রকম নামে আসে। একটা হচ্ছে ক্যালপল, হ্যাঁ, পাইরিজেসিক ড্রপস, সুমল, ডোলো, এগুলো বিভিন্ন রকম নামে প্যারাসিটামল পাওয়া যায়। তাহলে তাহলে আমরা কি কি দেখছি যে ট্যাবলেটস আকারে আসছে, ড্রপস বা সিরাপস আকারে পাওয়া যায়, ইনজেকশন ইনজেক্টেবলস পাওয়া যায়। ঠিক আছে। আবার সাপোজিটরিও পাওয়া যায়। ঠিক আছে। ফলে সিরাপও পাওয়া যায়। হ্যাঁ। তো প্যারাসিটামলের আরেকটা নাম আছে। প্যারাসিটামল হচ্ছে কিভাবে কাজ করছে। হ্যাঁ, প্যারাসিটামল একটা নাম আছে, প্যারাসিটামল নাম হচ্ছে অ্যাসিটামিনোফেন। ঠিক আছে। প্যারাসিটামলের মেকানিজম কি যে আমরা নর্মালি প্যারাসিটামল কোথায় ব্যবহার করি। আমরা নর্মালি প্যারাসিটামল ব্যবহার করি হচ্ছে একটা পেন রিলিজ করার জন্য, আর একটা হচ্ছে ফিভার, এটা ফিভার হবে, এটা হচ্ছে ফিভারের জন্য, এটা হচ্ছে ফিভার, ফিভার। ঠিক আছে। তাহলে একটা হচ্ছে পেন রিলিভ করছে, আর একটা হচ্ছে ফিভারটা কমাচ্ছে, ফিভার রিডাকশন করছে। ঠিক আছে। তো প্যারাসিটামল দুটোই কাজের জন্য, পেন হোক আর ফিভার হোক। বিশেষ করে ফিভার, ফিভার কমাতে গেলে প্যারাসিটামলকে কিন্তু আমাদেরকে ব্রেনে পৌঁছাতে হবে, ব্রেনের মধ্যে পৌঁছাতে হবে। তাহলে আমাদের যে ব্লাড ব্রেন ব্যারিয়ার আছে, সেখানে কিন্তু প্যারাসিটামল হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে যায়, গিয়ে কোথায় যায় না ব্রেনে চলে যায়। যে আমাদের ব্লাড এবং যে যে ব্রেন আছে, যে ব্লাড ব্রেন ব্যারিয়ারটা আছে, প্যারাসিটামল কিন্তু ক্রস করে যাচ্ছে। ঠিক আছে। প্যারাসিটামল তাহলে কোথায়, এখানে ব্লাডে আসছে, এসে কি হচ্ছে না ব্লাডে আসার পর, এখানে ব্লাডে আসছে, ব্লাডে আসার পরে হচ্ছে কি হচ্ছে না ব্লাডে এসে অ্যাবজর্পশন হচ্ছে, এখানে ব্লাডে এসে অ্যাবজর্পশন হচ্ছে, ও সেটা কি ব্রেনে যাচ্ছে, এবং ব্রেনে যে ব্লাড ব্রেন ব্যারিয়ার যে এটা আছে, যে ব্লাড ব্রেন ব্যারিয়ারের যে ব্যারিয়ারটা আছে, সেটা কিন্তু ক্রস করে প্যারাসিটামল চলে যাচ্ছে ব্রেনে। এবার যখন ব্রেনে পৌঁছাচ্ছে তখন প্যারাসিটামল কি করছে না আমাদের হচ্ছে কি যে টেম্পারেচার কন্ট্রোল করছে কি, আমাদের টেম্পারেচার কন্ট্রোল করে গিয়ে হাইপোথ্যালামাস ব্রেনের মধ্যে থাকে, সে সেখানে পৌঁছে যাচ্ছে। তাহলে হাইপোথ্যালামাসে পৌঁছে যাচ্ছে, হাইপোথ্যালামাসের যে টেম্পারেচার কন্ট্রোল যে ক্ষমতাটাকে সে সেটাকে রিসেট করে দিচ্ছে, সে হচ্ছে রিসেট করছে, করার পরে কি হচ্ছে, তাহলে এই যে হিটটা যে প্রোডাকশন হচ্ছিল সেটাকে আমাদের ব্যালেন্স হয়ে যাচ্ছে, গিয়ে কি হচ্ছে আমাদের বডি টেম্পারেচার কমে যাচ্ছে। তাহলে প্রথম হচ্ছে প্যারাসিটামল, আমরা প্রথমে প্যারাসিটামল যদি খাই বা ইনজেকশন যাই হোক খেলে কি হবে, আমাদের প্রথমে স্টমাকে যাচ্ছে, সেখান থেকে অ্যাবজর্পশনের ব্লাড, ব্লাড থেকে ব্রেনে যাচ্ছে, ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে বেরিয়ে যাচ্ছে। আর যদি ইনজেকশন হয় ডাইরেক্ট ব্লাডে চলে যাচ্ছে, গিয়ে কি হচ্ছে না ব্রেনে যাচ্ছে, ব্রেনে গিয়ে হাইপোথ্যালামাস যে টেম্পারেচার কন্ট্রোল করছে, সেখানে গিয়ে কি করছে না আমাদের সেই কন্ট্রোলটাকে রিসেট করছে, করে দিয়ে কি আমাদের যে টেম্পারেচারটা যে মানে যেটা টেম্পারেচার প্রডিউস হচ্ছিল সেটাকে ইয়ে করে দিচ্ছে, লোয়ার করে দিচ্ছে। দিয়ে কি হচ্ছে না টেম্পারেচারটাকে রিলিভ করছে, রিডাকশন করছে। আরেকটা কাজ হচ্ছে পেন রিলিভ করা। প্যারাসিটামলের আরেকটা কাজ হচ্ছে পেনটাকে কমানো, সোজা কথা। পেনটা কিভাবে কমাচ্ছে না, আমাদের পেন কমানোর জন্য আমাদের মেনলি যেটা, সেটা অটাকয়েডস, অ্যারাকিডোনিক অ্যাসিড পাথওয়েজ অনেক কিছু আছে, সেখানে কক্স এনজাইম, লক্স এনজাইম, প্রোস্টাগ্ল্যান্ডিনস, হ্যাঁ, প্রোস্টাসাইক্লিন, অনেক কিছু তৈরি হয়। তো মোটামুটি একটা জিনিস জেনে রাখো যে আমাদের প্যারাসিটামল হচ্ছে কক্স এনজাইম ইনহিবিটরস। এবারে হচ্ছে নন সিলেক্টিভ কক্স ইনহিবিটর, মানে সিলেক্টিভ মানে কি, কক্স 1 2 3 অনেক কিছু আছে, কিন্তু প্যারাসিটামল হচ্ছে বেসিক্যালি আমাদের নন সিলেক্টিভ কক্স ইনহিবিটর। অনেকে বলছে যে কক্স 3 কে বেশি ইনহিবিট করে, কিন্তু আমাদের মোটামুটি জানতে হবে যে কক্স ইনহিবিট করছে, এ একই ব্যাপার। সেই পেনটাকে কমানোর জন্য সেকে ব্রেনে যেতে হচ্ছে, কারণ আমাদের ব্রেনের যে, হ্যাঁ, সেরোটোনার্জিক যে পাথওয়ে আছে সেটাকে ও ইনহিবিট করে পেনটাকে কমায়। সে আরো অনেক কিছু আছে, ওগুলো অত কিছু ডিটেলসে আমাদের জানার দরকার নেই। আমার যেটা জানতে হবে যে মোটামুটি প্যারাসিটামল যেরকম আমরা আগেও ব্রেনে পৌঁছেছিল, যে প্রথমে খাচ্ছি, তারপর স্টোমাক দিয়ে অ্যাবজর্পশন হচ্ছে, ব্লাডে যাচ্ছে, ব্লাডে গিয়ে ব্রেনে চলে যাচ্ছে, ব্রেনে এসে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করছে, করার পরে হচ্ছে
হাইপোথ্যালামাসে যাচ্ছে, ঠিক এখানেও ঠিক সেরকম। ওখানে যে আমাদের ইয়েগুলো আছে, নিউরনস গুলো যেগুলো আছে, নিউরন মানে আমাদের যে পেন পাথে নিউরনস গুলো আছে, সেখানে কি যাচ্ছে, গিয়ে কি করছে না, ওখানে কক্স এনজাইমকে ইনহিবিট করছে। কক্স এনজাইমকে যদি ইনহিবিট করে, তাহলে আমাদের কিন্তু প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন হবে না। প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন হবে না, সেটাই করছে, প্রোস্টাগ্ল্যান্ডিনটাকে কমিয়ে দিচ্ছে। প্রোস্টাগ্ল্যান্ডিন মেনলি আমাদের পেইন টেন বা ইনফ্লামেশন এইসবগুলো এ করছে। তো তো প্রোস্টাগ্ল্যান্ডিন যদি সিক্রেশন না হয়, তাহলে কিন্তু আমাদের আর পেনটা রিলিফ, মানে পেনটা আর হবে না, তাহলে পেনটা কমে যাবে। তাহলে প্যারাসিটামল মেনলি আমরা দুটো কাজে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে পেন পেন কন্ট্রোলের জন্য, আর এটা আমরা হচ্ছে কি ফিভারের জন্য। একটা জেনে রাখো, প্যারাসিটামল কিন্তু সিভিয়ার পেন কমায় না। প্যারাসিটামল যেটা কমায় সেটা হচ্ছে মাইল্ড টু মডারেট পেন কমায়, নট ভেরি সিভিয়ার পেন। ঠিক আছে? মানে খুব বেশি পেন হলে প্যারাসিটামল দেওয়া যাবে না, ও কাজ করবে না শুধু শুধু। এবার হচ্ছে প্যারাসিটামলের মেকানিজম হলো, এবার কি কি ফর্মে আসে আমরা মোটামুটি দেখেছি যে ট্যাবলেট আছে, ইনজেক্টেবলস আছে, সিরাপস আছে, ড্রপস আছে, আর সাপোজিটরি আছে। এবার দেখো, প্যারাসিটামলের বিভিন্ন রকম ফর্মে আছে। সিরাপ যদি হয়, দেখো একটা প্যারাসিটামলের সিরাপ এখানে আছে। এখানে হচ্ছে আমাদের প্যারাসিটামলের সিরাপ, এটা হচ্ছে, যেটা ব্র্যান্ড নেম আছে যে সেগিমল 250। এখানে দেখো ভালো করে লেখা আছে যে ইচ 5 ml কন্টেন্স, হ্যাঁ, প্যারাসিটামল 250 মিলিগ্রাম। তার মানে হচ্ছে যে যদি 5 ml, মানে আমাদের 5 ml এখানে 5 ml এর মধ্যে 250 মিলিগ্রাম হচ্ছে কি আছে, প্যারাসিটামল আছে। ঠিক আছে? আবার হচ্ছে এখানে ইনজেক্টেবল আছে। এখানে দেখো ইনজেক্টেবল আছে। ইনজেক্টেবলে দেখো প্রত্যেক 100 ml এ কত আছে, প্রত্যেক 100 ml দেখাচ্ছে কত, 1000 মিলিগ্রাম, মানে 1 গ্রাম আছে। প্রত্যেক 100 ml এ, 100 ml এ কত আছে না, আমাদের 1000 মিলিগ্রাম, মানে 1 গ্রাম আছে। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের সিরাপ। সিরাপ আসতে, সিরাপ অন্যরকম হতে পারে। সিরাপ হতে পারে 5 ml এ, 5 ml এ দেখা যাচ্ছে 120 হতে পারে, 5 ml এ 125 হতে পারে, হ্যাঁ 250 হতে পারে, এরকম হতে পারে। হ্যাঁ, তবে ইনজেকশন যেটা আছে, ইনজেক্টেবল যেটা আছে, সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে 100 ml এর মধ্যে আমাদের 1000 মিলিগ্রাম আসছে। এটা কমন থাকে। তাহলে একটা সিরাপ হলো, একটা হচ্ছে কি হলো ড্রপস হলো, হ্যাঁ একটা হচ্ছে তাহলে ইনজেক্টেবলস হলো, আর একটা হচ্ছে কি না আমাদের সাপোজিটরি আছে। সাপোজিটরি, সাপোজিটরি মানে কি, পার রেক্টাল দেওয়ার জন্য। সাপোজিটরি মানে হচ্ছে পার রেক্টাল দেওয়ার জন্য, যেটা আমরা ব্যবহার করি। ঠিক আছে? এই সাপোজিটরি এগুলো দেখো সাপোজিটরি। এবার প্যারাসিটামল দেওয়ার আগে, মানে প্যারাসিটামল যেটা পেশেন্টকে দেবো, সেগুলো কিছু কিছু জেনারেল কনসিডারেশন আছে, যেগুলো কিছু জিনিস মেনে চলতে হয়। যদি ওরাল দিই, যদি আমরা প্যারাসিটামলটাকে ওরাল দিই, তাহলে আমরা সবসময় চেষ্টা করি যে ফুডের সাথে দিতে। ওরাল দিলে ফুড ফুড খাওয়ার পর তারপর প্যারাসিটামল দিতে বলি। তার কারণ কি, আমরা সবাই জানি যে এনসেডস মানে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, প্রত্যেকটা কি কক্স ইনহিবিটরস। কক্স ইনহিবিট করছে মানে কি, আমাদের প্রোস্টাগ্ল্যান্ডিনস হচ্ছে সিক্রেশন হচ্ছে না। এবার প্রোস্টাগ্ল্যান্ডিনস এর একটা সবচেয়ে বড় কাজ হচ্ছে আমাদের যে গ্যাস্ট্রিক মিউকোজা, মানে আমাদের পাকস্থলীর মধ্যে একটা মিউকোজা লেয়ার আছে। সেটা কি হচ্ছে না, সেই লেয়ারটা তৈরি করতে হেল্প করে প্রোস্টাগ্ল্যান্ডিনস। তাহলে ওটা কি, যে প্রোটেকশনের জন্য ওই মিউকোজা লেয়ারটা থাকে। এবার যদি আমি কক্স ইনহিবিটরস দিই, মানে আমাদের আলটিমেটলি প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হচ্ছে না, তাহলে মিউকোজাটা কি হচ্ছে, মিউকোজাটা হচ্ছে কি, ওই প্রোটেকশনটা হচ্ছে না, তাহলে কি ডাইরেক্ট অ্যাসিড সিক্রেশন হয়, ওখানে গ্যাস্ট্রিক ইরোশন, আলসার এটা হতেও পারে। ঠিক আছে? ওটা হতে, ওই জন্য করে সবসময় চেষ্টা করা হয় যে প্যারাসিটামল বা এনসেড গ্রুপের যে কোনো ড্রাগ সবসময় কি করা হয়, আমরা হচ্ছে খাবারের পরেই দেওয়া হয়। এবং এবং হচ্ছে কি, অনেক সময় একটা পিপিআই, প্রোটন পাম্প ইনহিবিটর, স্প্যান্টোপ্রাজল, হ্যাঁ ল্যান্সোপ্রাজল, ওমেপ্রাজল, এগুলোকে দেওয়া হয়। ঠিক আছে, খালি পেটে। এবার হচ্ছে যে যদি সাসপেনশন হয়, তাহলে ভালো করে সেক করে নিতে হবে, ভালো করে নাড়িয়ে নিতে হবে, নিয়ে তারপর দিতে হবে। যদি ট্যাবলেট হয়, তাহলে কিন্তু সেটাকে ক্রাশ করা যাবে না, এবং চেবানো দরকার নেই খুব একটা। খুব একটা ক্রাশ করার দরকার নেই, আর মানে চেবানো দরকার নেই। যেগুলো এক্সটেন্ডেড রিলিজ প্রোডাক্ট আছে, সেগুলো হচ্ছে মানে যেগুলো হচ্ছে অনেক সময় কি অ্যাসিড সিক্রেশন অনেক সময় ড্রাগকে মেটাবলাইজ তাড়াতাড়ি করে দেয়। সেগুলো কি হয়, আমরা কোটেড যেগুলো ইন্টারিক কোটেড হয়, সেগুলো আমরা চিবিয়ে দিই, তাহলে কিন্তু মানে আলটিমেটলি ড্রাগটা খাওয়ার পরে তার মানে অ্যাকশনটা কিন্তু অনেক কম টাইমের মধ্যে শেষ হয়ে যাবে। ওই জন্য চেবানো হয়ে যাবে না। এবার হচ্ছে যদি আমরা ইনজেক্টেবল দিই, মানে প্যারেন্টারাল যেটা বলে, ওরাল হলো প্যারেন্টারাল, যেটা যদি ইনজেক্টেবল দিই, তাহলে সেটাকে দেখতে হবে যে কত, প্রথমে দেখতে হবে আমাদের ডোজ পোজগুলো দেখে নিতে হবে, কত এমএল আলটিমেটলি দিতে হবে। যত এমএল দাও, যদি তুমি বলো যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, ধরো ফুল দিতে হলে অ্যাডাল্টদের দিচ্ছ, যে ফুল দিচ্ছ, তাহলে আমাদের কোনো ইয়ে নেই, মানে পুরোটাই দিয়ে দিচ্ছি, তাহলে যেটা দেওয়ার পরে
মোটামুটি 15 মিনিট ধরে চলবে ইনফিউশনটা। 15 মিনিট চললো, তারপর আমরা ছুড়ে দিচ্ছি, ওটা ফেলে দিচ্ছি ডাস্টবিনে যেরকম দেয়। ঠিক আছে। এইবার যদি আমার মনে হচ্ছে না একটা বাচ্চা আছে, তাহলে আমাদের তো 100 ml প্যারাসিটামল আছে, 100 ml এর মধ্যে 1000 আছে, মানে 1 গ্রাম আছে। সেখানে তো আমরা দেখাচ্ছি না, ওটা তো একটু রেখে দিই, অন্য কিছু কন্টেনারে রেখে দিই, সেটা স্টেরাইল কন্টেনারে রেখে দিই, তাহলে পরে আবার যদি 6 ঘন্টার মধ্যে বা 4 ঘন্টার মধ্যে জ্বর আছে আবার দিতে পারবো। তাহলে সেটা কি হয় না, আনডাইলুটেড ওভার হচ্ছে ভিটামিন। হ্যাঁ, তাহলে প্রথমত 15 মিনিট ধরে আমাদের ইনফিউশন করতে হবে, সে যতই ডোজ যাই হোক না কেন। এবার যদি আমরা ওরকম করি যে একটু ট্রান্সফার করে নিই, কিছুটা প্যারাসিটামল বের করে নিই, তাহলে সেটাকে আমরা ম্যাক্সিমাম কিন্তু 6 ঘন্টার মধ্যে ইউজ করতে পারি, 6 ঘন্টার পরে আর ইউজ করা যাবে না। আর হ্যাঁ, তাহলে ভায়ালটা ওপেনিং হওয়ার 6 ঘন্টার মধ্যে, ভায়াল যে ইউজ উইদিন 6 আওয়ার্স ওপেনিং ভায়াল অর ট্রান্সফারিং টু অ্যানাদার কন্টেনার, মোটামুটি 6 ঘন্টার মধ্যে আমরা ইউজ করে নিতে হবে, এবং যেটা বেশি থাকবে যেটা সেটা কিন্তু ডিসকার্ড করে দিতে হবে, ফেলে দিতে হবে। এবার যদি রেকটাল দিই, রেকটাল যদি ইউজ করা হয়, রেকটাল ইউজ করতে গেলে কিন্তু ওই যে রেকটালের মধ্যে একটা কোটিং থাকে, সেই কোটিংটাকে কিন্তু সবসময় র্যাপার বলে যেটাকে, সেই র্যাপারটাকে কিন্তু আমাদের ইয়ে করতে হবে, তুলে দিতে হবে, তারপরে ইনসার্ট করতে হবে, নাহলে কাজটা ভালো করবে না। তাহলে প্যারাসিটামল দেওয়ার আগে কোন রুটে দিচ্ছি, ওরাল, রেকটাল, ইনজেক্টেবলস নাকি, সেগুলো কিন্তু কিছু জিনিস মেনে চলতে হবে। তাহলে মেকানিজম অ্যাকশন মোটামুটি জানা হলো, কোথায় কোথায় ইউজ হয় মোটামুটি জানা হলো, আর কিভাবে জেনারেল কি কি মেনে চলতে হয় সেটা দিতে হবে। এবার হচ্ছে মেন জিনিসটা হচ্ছে ডোজ, কত ডোজ কার দিতে হবে। দেখো, ডোজ হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। ডোজ হচ্ছে প্রথম হচ্ছে যদি আমি অ্যাডাল্টের দিই, অ্যাডাল্ট, প্রথম হচ্ছে অ্যাডাল্ট, প্রথমে অ্যাডাল্ট, অ্যাডাল্ট হচ্ছে মানে বয়স্কদের অ্যাডাল্ট মানে হচ্ছে। আর এবার হচ্ছে সেই অ্যাডাল্ট হচ্ছে দেখতে হবে যে আমি কি দিচ্ছি, যে ওরাল দিচ্ছি নাকি ইন্ট্রাভেনা দিচ্ছি। প্রথম যদি ওরাল দিই, তাহলে ওরাল আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে আমরা 225 থেকে 650 পর্যন্ত আমরা কিন্তু 4 ঘন্টা, 4 আওয়ারলি দিতে পারি। ঠিক আছে, এটা 4 আওয়ারলি মানে 4 ঘন্টা পর পর দিতে পারি। যদি আমরা 1 গ্রাম প্রয়োজন হয় 1 গ্রামও দিতে পারি, কিন্তু 1 গ্রামটা 6 আওয়ারলি দিতে হবে। ঠিক আছে। তাহলে আমার যেরকম প্রয়োজন, আমাদের অ্যাডাল্ট বলে কি আমি এটা, অ্যাডাল্ট বলে কি আমরা দিতে পারবো না, দিতে পারি। হ্যাঁ, যদি আমার কম প্রয়োজন হয় সেখানে দেবো, বেশি প্রয়োজন হলে হয়তো আরো বেশি প্রয়োজন হলে এটা দেবো। কিন্তু দেখতে হবে যদি এটা হলে কিন্তু আমাদের মোটামুটি 4 আওয়ারলি দেওয়া যাবে, আর এটা হলে কিন্তু আমাদের 6 আওয়ারলি দিতে হবে। এইবার একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে আমরা প্যারাসিটামলকে কিন্তু ওরালে আমরা কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে আমরা 4 গ্রাম পার ডে, এর বেশি দেবো না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে আমরা প্যারাসিটামল মানে খাইয়ে যাচ্ছি এরকম নয়, যে ম্যাক্সিমাম হচ্ছে অ্যাডাল্টদের 4 গ্রামের বেশি প্যারাসিটামল দেওয়া যাবে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 4 গ্রামের উপর হলে কিন্তু টক্সিসিটি হয়ে যাবে, মানে আমাদের লিভার খারাপ করে দেবে। এইবার এবার হচ্ছে যদি প্যারাসিটামলটা এটাকে ওরাল হলো, এবার যদি আমরা যদি আইভি দিই, এবার আমরা আইভি দেবো, মানে ইন্ট্রাভেনাস মানে প্যারেন্টাল রুটসে দেবো। আইভি দেবো, ইন্ট্রাভেনাস মানে প্যারেন্টাল রুটসে দেবো। আইভি দিলে কি হবে, যে আমাদের দেখতে হবে যে বডি ওয়েট কত আছে পেশেন্টটার। যদি আমাদের বডি ওয়েট, পেশেন্টের যদি বডি ওয়েট, যদি বডি ওয়েট যদি বডি ওয়েট আমাদের পেশেন্টের যদি বডি ওয়েট গ্রেটার দ্যান 50 হয়, 50 কেজি, গ্রেটার দ্যান 50 কেজি হয়, হুম, 50 কেজি হয়, তাহলে কিন্তু আমরা আইভি 650 mg অর 1 গ্রাম দিতে পারি। ঠিক আছে। যদি বডি ওয়েট গ্রেটার দ্যান 50 কেজি হয়, তাহলে 650 অথবা 1 গ্রাম মানে 1000 মিলিগ্রাম কিন্তু আমরা দিতে পারি। ঠিক আছে, 1000 মিলিগ্রাম কিন্তু আমরা দিতে পারি। হুম। যদি এটা দিই, যদি এটা আমরা দিই, তাহলে সেই একই ফর্মুলা আমাদের কিন্তু 6 ঘন্টা পর পর দিতে হবে। 6 ঘন্টার বেশি, 6 ঘন্টার মধ্যে দিতে হবে, 6 ঘন্টা ইন্টারভ্যালে দিতে হবে। তাহলে এটা 6 আওয়ারলি, এবং 4 গ্রাম পার ডে বেশি হওয়া যাবে না। এটা বেশি হওয়া যাবে না। ঠিক আছে, এটা বেশি হওয়া যাবে না। এইবার যদি আমাদের বডি ওয়েটটা, এবার যদি আমাদের বডি ওয়েটটা ধরো আমাদের বডি ওয়েটটা যদি পেশেন্টের বডি ওয়েট, পেশেন্টের বডি ওয়েট পেশেন্টের বডি ওয়েট ওটা কত না, লেস দ্যান 50 কেজি। আগে ছিল কত, গ্রেটার দ্যান 50 কেজি। এখন হচ্ছে পেশেন্টের বডি ওয়েট হচ্ছে লেস দ্যান 50 কেজি। যদি লেস দ্যান 50 কেজি হয়, তখন কিন্তু আমরা আর ওরকম 650 বা
1 গ্রাম ওসব দেবো না, আমরা একটা বডি ওয়েটের ওজন মানে মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট হিসাবে দেবো কিরকম না 12.5 mg, 12.5 mg থেকে 15 mg, 15 mg, 15 mg পার কেজি বডি ওয়েটে আমরা, পার কেজি পার ডোজ, মানে এটা প্রত্যেক ডোজে আমরা এটা দেবো। তাহলে এটা হচ্ছে ব্যাপার। কিন্তু এখানে একটা ভালো জিনিস আছে, এখানে একটা কি আছে না, যে এখানে যে ইম্পর্টেন্ট জিনিসটা কি, যে ওর ওর সাথে এটা পার্থক্য কি হলো, ওর সাথে এটার পার্থক্য এটাই হলো যে ওখানে কিন্তু আমরা 1 গ্রাম পর্যন্ত ছাড়িয়ে যাচ্ছিলাম, মানে 1 গ্রাম ম্যাক্সিমাম দিচ্ছিলাম। মানে যদি আমরা 100 ml প্যারাসিটামল দিয়ে দিই, যেটাতে আমি যে ভায়ালটা ইয়েতে দেখাচ্ছিলাম, ভায়ালটা ওখানে 100 ml ছিল, 1000 মিলিগ্রাম। দেখো যদি এই পেশেন্ট, যদি আমাদের ফিফটি কেজি নিচে বডি ওয়েট হয়, তাহলে আমরা 12.5 মানে 12.5 মিলিগ্রাম থেকে 15 মিলিগ্রাম পার কেজি পার ডোজ। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখা দরকার, কি মনে রাখবো, ওটার সঙ্গে পার্থক্য কি না, যদি এই পেশেন্টটার বডি ওয়েটটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছালো যেখানে দেখা যাচ্ছে যে আমাদের 1 গ্রামের কাছে চলে যাচ্ছে, না তখন দেওয়া যাবে না, কি দিতে হবে, তখন আমাদের দিতে হবে কি, আমরা ম্যাক্সিমাম কিন্তু 750 mg পার ডোজ দিতে পারি। ওখানে ছিল আমরা কত, 1 গ্রাম ম্যাক্সিমাম দিচ্ছিলাম, এখানে 750 mg ম্যাক্সিমাম দিতে পারি। আর ওখানে ছিল কত, ওখানে ছিল যে 4 গ্রামের বেশি দেওয়া যাবে না, 4 গ্রামের বেশি পার ডে দেওয়া যাবে না। এখানে কিন্তু 3.7 মিলিগ্রাম, এই সরি গ্রাম পার ডে, 3.7 মিলিগ্রাম পার ডে। তাহলে এইটা হচ্ছে কি, লেস দ্যান ইকুয়াল টু মানে সবসময় কমে থাকতে হবে, বডি ওয়েট যদি 50 কেজির কম হয়। তাহলে কি কি বোঝা গেল, একটা হচ্ছে তাহলে ওরাল অ্যাডাল্টদের কি হচ্ছে, অ্যাডাল্টদের হচ্ছে ওরাল ডোজ কিভাবে স্টার্ট করতে হবে, আমরা 625 থেকে 325 থেকে শুরু করতে পারি 650 পর্যন্ত, বেশি প্রয়োজন হলে আমরা 1 গ্রাম দিতে পারি। যদি 325 থেকে 600 দিই তাহলে আমাদের 4 আওয়ারলি দেবো, যদি 1 গ্রাম দিই তাহলে হচ্ছে 6 আওয়ারলি দেবো। যদি আমাদের কিন্তু 4 গ্রামের বেশি পার ডে প্রত্যেক দিন দেওয়া যাবে না, ম্যাক্সিমাম 4 গ্রাম পর্যন্ত দিতে পারি। যদি আইভি হয়, দু রকম নিয়ম ফলো করা হবে, বয়স ওজনটা কি 50 কেজির উপরে না 50 কেজির নিচে দেখতে হবে। যদি 50 কেজির উপরে হয় তাহলে আমরা 650 বা 1 গ্রাম দিতে পারি। কিন্তু মনে রাখতে হবে ম্যাক্সিমাম হচ্ছে 1 গ্রামই দেওয়া যাবে একটাই ডোজে, এবং 24 ঘন্টার মধ্যে কিন্তু আমরা ম্যাক্সিমাম 4 গ্রাম ইউজ করতে পারবো। আর যদি আমাদের 50 কেজির নিচে বডি ওয়েট হয় তাহলে আমরা 12.5 থেকে 15 mg শুরু করব, ঠিক আছে। কিন্তু এখানে মনে রাখতে হবে এখানে কিন্তু একটা ডোজে ম্যাক্সিমাম 750 দিতে পারবো। আর হচ্ছে কি 24 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের কত হবে, 3.75 হবে। তাহলে এগুলো মোটামুটি 6 আওয়ারলি, 4 to 6 আওয়ারলি বেসিসে আমরা প্যারাসিটামল দিই। এবার হচ্ছে বাচ্চাদের প্যারাসিটামল ডোজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বাচ্চাদের, বেবিদের। এটা হচ্ছে অ্যাডাল্ট হয়ে গেল। এবার হচ্ছে বাচ্চাদের, প্যারাসিটামল ডোজটা হচ্ছে চাইল্ড, ও মানে ওদের ডোজটা কি, অ্যাকচুয়ালি ওদের ডোজ আছে ফিক্সড ডোজ হয়, আবার হচ্ছে কি এজ মানে ওয়েট ডিরেক্টেড হয়। আমরা সবসময় প্রেফার করবো কোথায় না, ওয়েট ওয়েট ডিরেক্টেড ডোজ। তাহলে আমাদের আর অত ঝামেলা নেই কত বয়স কি, ওয়েট ডিরেক্টেড ডোজ, ঠিক আছে। ওয়েট ডিরেক্টেড ডোজ হচ্ছে কিরকম না, আমাদের দেখতে হবে যে বাচ্চাটা, যে ওরাল, প্রথমে যদি আমি ওরাল ভাবি, ঠিক আছে, প্রথমে যদি আমরা ওরাল ভাবি, তাহলে ওরাল দেখতে হবে, প্রথমে যদি বা- প্রথম ধরো হচ্ছে ওরাল ভাবছি, ঠিক আছে, প্রথম হচ্ছে ওরাল ভেবে নিলাম, ওরাল, সেটা ব্রাইটনেসটা কম, ওরাল যদি ভাবি, তাহলে বাচ্চাদের ওরাল ডোজ কত, বাচ্চাদের ওরাল ডোজ আমাদের ভাবতে হবে যে 10 থেকে 15 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট পার ডোজ। এবার একটা জিনিস এখানে মনে রাখতে হবে যে আমরা ম্যাক্সিমাম 5 টাইমস দিতে পারবো, এটা হচ্ছে 4 to 6 আওয়ারলি দেওয়া যায়, মানে 4 থেকে 6 ঘন্টা পর পর দেওয়া যেতে পারে। ম্যাক্সিমাম 5 টাইমস দিতে পারবো উইদিন 24 আওয়ার্স, মানে 24 ঘন্টার মধ্যে আমরা 5 বারের বেশি দিতে পারবো না, ঠিক আছে। 24 ঘন্টার বেশি আমরা 5 বারের বেশি দিতে পারবো না। তাহলে কি হলো, ওরাল ডোজ 10 থেকে 15 মিলিগ্রাম পার কেজি পার ডোজ, ঠিক আছে।
ছয় থেকে 4 থেকে 6 ঘন্টা পর পর দিতে পারবো, কিন্তু আমরা 24 ঘন্টার মধ্যে 5 বারের বেশি দিতে পারবো না। এটা হচ্ছে বাচ্চার জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে। এইবার এখানে আমরা যদি মনে করি যে বাচ্চা আমার একটা সিভিয়ার কন্ডিশন হয়ে গেল, খুব সিভিয়ার কন্ডিশন হয়ে গেছে, যে প্রচুর প্যারাসিটামল দিতে হচ্ছে, তখন কিন্তু খেয়াল রাখতে হবে যে আমাদের সারা দিনে 55 মিলিগ্রাম পার কেজি পার ডে না পার হয়। 55, ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরো একটা বাচ্চা, ধরো একটা বাচ্চা বেবি, তার হচ্ছে বয়স, তার বডি ওয়েট হচ্ছে ধরো 10 কেজি। ঠিক আছে। তাহলে আমাদের হিসাব মতো 10 কেজি বেবি মানে আমরা যদি 10 মিলিগ্রাম পার দিন পার কেজি পার ডোজ ধরি, তাহলে আমরা কত দিচ্ছি? 100 mg করে প্যারাসিটামল পাবে। হ্যাঁ, 100 mg করে প্যারাসিটামল যদি পায়, তাহলে আমরা যদি 4 ঘন্টা পর পর দিই, তাহলে টোটাল কত হচ্ছে? সরি, 6 ঘন্টা, 6 আওয়ারলি যদি দিই, তাহলে কি হচ্ছে? 6 আওয়ারলি দিলে 6 আওয়ারলি দিলে আমাদের কতটা? 4টে ডোজ হচ্ছে, তাহলে 4 ডোজ, 4 ডোজ হচ্ছে। হ্যাঁ, 4 ডোজ হচ্ছে। তাহলে এখানে হচ্ছে কত হচ্ছে? 4 ডোজ যদি হয়, তাহলে আমাদের হচ্ছে 4 × 4 মানে 400 mg। 24 ঘন্টা কত যাচ্ছে? 400 mg যাচ্ছে, তাই তো? হ্যাঁ, 400 mg যাচ্ছে। এবার বলছে যে যদি খুব সিভিয়ার কেস হয়, তাহলে কিন্তু আমরা ডোজটা একটু বাড়িয়ে দিতে পারি। সেখানে কিন্তু আমরা, এখানে ক্ষেত্রে থাকো 10 কেজি বডি ওয়েট, তো তাহলে এখানে দেখো 75 × 10, 750। তাহলে এখানে কি হচ্ছে? 750 হচ্ছে। কিন্তু আমরা এই বাচ্চাটাকে ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম 750 mg প্যারাসিটামল 24 আওয়ার্সে দিতে পারি। মানে 24 আওয়ার্সে ম্যাক্সিমাম 750 mg প্যারাসিটামল দিতে পারি। ম্যাক্সিমাম 750 mg, মানে 10 কেজির জন্য বডি ওয়েট দিতে পারি। এইভাবে কিন্তু মোটামুটি একটা হিসাব করে রাখতে হবে। ঠিক আছে। এবার তাহলে কি হলো? অ্যাডাল্টের ডোজ হলো, অ্যাডাল্টের ওরাল হলো, অ্যাডাল্টের আইভি হলো, বেবিদের হচ্ছে ওরালটা হলো। ঠিক আছে। বেবিদের আইভি ডোজ, বেবিদের হচ্ছে আইভি ডোজ কি খুব ইম্পর্টেন্ট। বেবিদের আইভি ডোজ হচ্ছে দুটো ক্যাটাগরিতে ভাগ করতে হবে। একটা হচ্ছে ইনফ্যান্ট আইভি ডোজ, আইভি ডোজ যেটা ইনফ্যান্ট প্লাস চিলড্রেন। ইনফ্যান্টস মানে 1 বছর পর্যন্ত বয়স, চিলড্রেন হচ্ছে কি less than 2 years, তো 2 years এজ, মানে 2 বছর বয়স পর্যন্ত, সোজা কথা। 0 থেকে 2 বছর বয়স পর্যন্ত মনে রাখো, 0 থেকে 2 বছর বয়স পর্যন্ত আমরা কি করব না, 0 থেকে 2 বছর বয়স পর্যন্ত আমরা কি হচ্ছে 15 mg পার কেজি পার ডোজ দেবো। ঠিক আছে। 6 আওয়ারলি, 6 আওয়ারলি দেবো। ঠিক আছে। ম্যাক্সিমাম, সব সময় ম্যাক্সিমাম মনে রাখো, ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম আমরা 60 mg পার কেজি পার ডে, এটা মনে রাখো। 60 mg পার কেজি, এখানে কত ছিল? এখানে ছিল কত? এখানে ছিল কত? এখানে ছিল হচ্ছে 75 মিলিগ্রাম পার কেজি পার ডে। আর এখানে হচ্ছে কিন্তু 60, ভালো করে দেখো 60, এখানে 60 কিন্তু, মানে আইভি যখন দেবো তখন কিন্তু আমরা প্রত্যেক 24 ঘন্টার মধ্যে যতটা সবচেয়ে বেশি ড্রাগ দেওয়া যায় সেটা কিন্তু কমে গেল। ঠিক আছে। 24 ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ যতটা ড্রাগ দেওয়া যায় সেটা কিন্তু কমে গেল। এখানে 75 পার কেজি পার ডোজ পার ডে, সরি পার ডে। আর এখানে হচ্ছে 60 mg পার কেজি পার ডে। ঠিক আছে। এখানে 15 কিন্তু এখানে মতো ঠিক আছে। এবার এখানে 10 থেকে 15 ছিল একই। এবার এটাও মোটামুটি 6 আওয়ারলি দিতে হবে। ঠিক আছে। এখানে কিন্তু 4 আওয়ারলি নয়, 6 আওয়ারলি। ঠিক আছে। এইবার এবার একটা কাজ মনে রাখতে হবে কি, যদি এইবার পেশেন্টটা যদি, মানে বাচ্চাটার বয়স যদি, বেবিটা যদি চিলড্রেন হয়, চিলড্রেন হয়, সোজা কথা আমাদের মনে রাখতে হবে গ্রেটার দেন 2 ইয়ার্স ওল্ড, 2 ইয়ার্স, গ্রেটার দেন 2 ইয়ার্স অফ এজ, 2 ইয়ার্স অফ এজ, মানে 2 বছরের বয়সে যদি বেশি হয়। এর রুলটা কি হবে? 2 বছর বয়সে যদি বেশি হয়, এদের রুল হচ্ছে সেম। কাদের সঙ্গে সেম? না, অ্যাডাল্ট, অ্যাডাল্ট আইভি ডোজের সাথে সেম রুল, অ্যাডাল্ট আইভি ডোজের সাথে সেম রুল। তাহলে একবার অ্যাডাল্ট আইভি ডোজটা দেখে নাও কি ছিল।
অ্যাডাল্ট আইভি ডোজ কি ছিল? অ্যাডাল্টদের আইভি ডোজ ছিল, যদি বডি ওয়েট 50 কেজির উপরে হয় তাহলে আমরা কত দিতে পারি? বডি ওয়েট যদি 50 কেজির উপরে হয় তাহলে আমরা হচ্ছে 650 থেকে 1 গ্রাম দিতে পারি। বডি 6 আওয়ারলি ম্যাক্সিমাম আমরা কতটুকু দিতে পারি? 24 ঘন্টা 4 গ্রামের বেশি দেবো না। ঠিক আছে। যদি বডি ওয়েট যদি 50 কেজির নিচে হয় আমরা কত দিতে পারি? 12.5 থেকে 15 মিলিগ্রাম পার কেজি পার ডোজ, ম্যাক্সিমাম এত। এবার যার বডি ওয়েট যেরকম, একজন 10 কেজি ওজনের বডি ওয়েট কত হবে? তাহলে এখানে 10 কেজি যদি 10 কেজি যদি বডি ওয়েটের কোনো বেবি হয়, 2 বছরের বাচ্চা নিশ্চয়ই 10 কেজি হবে না, আরো বেশি হবে। ধরো 20 কেজি ওজন, তাহলে কত হবে? 300 মিলিগ্রাম পাবে, আইভি দেবে। ঠিক আছে। তো এরকম ভাবে মোটামুটি বাচ্চাদের, 2 বছরের বেশি বাচ্চা আর অ্যাডাল্টদের যে আইভি ডোজের ফর্মুলাটা প্রায় সেম। তো ওটা মানলেই চলবে, কিন্তু ওরালটা একটু ভালো করে ফলো করো। আমাদের কিন্তু একটা দেখতে হবে, মোটামুটি 10 থেকে 15 mg পার কেজি পার ডোজ প্যারাসিটামল, কিন্তু 4 থেকে 6 ঘন্টা পর পর দেওয়া যেতে পারে। আমরা যেটা সবচেয়ে বেশি লক্ষ্যের বিষয় সেটা হচ্ছে যে আমরা 24 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম কতটা প্যারাসিটামল দেওয়া যায় সেটাকে পার করিয়ে দিচ্ছি কি দিচ্ছি না। তার কারণ হচ্ছে কি, যদি আমরা না, যদি পার হয়ে যায় তাহলে কিন্তু প্যারাসিটামলের সবচেয়ে বড় জিনিস যেটা হয়, যে ওভারডোজের জন্য যেটা হয়, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে হেপাটোটক্সিসিটি, মানে লিভারকে মোটামুটি কাজ করতে দেবে না, মানে লিভার গন্ডগোল করে ফেলবে। কেন হয়? তাহলে কি হচ্ছে, প্যারাসিটামল মেটাবলিজম কিভাবে জানতে হবে, যে ওভারডোজ কেন হচ্ছে, ওভারডোজের জন্য লিভারটা কেন ড্যামেজ হচ্ছে। তার জন্য প্যারাসিটামলের যে মেটাবলিজম, মানে প্যারাসিটামল শরীরে যাওয়ার পর কাজকর্ম করছে, তারপরে যে কিভাবে দেহ থেকে বাইরে চলে যাচ্ছে সেটা জানতে হবে। যে দেখো, ম্যাক্সিমাম প্যারাসিটামল কিন্তু মেটাবলিজম হয় আমাদের লিভারের মধ্যে হচ্ছে গ্লুকুরোনাইড এবং সালফেট কনজুগেশনের মাধ্যমে। দেখো, মোটামুটি 85 থেকে 90% প্যারাসিটামল মেটাবলিজম হচ্ছে আমাদের কি, না, গ্লুকুরোনাইড এবং হচ্ছে সালফেট কনজুগেশনের মাধ্যমে। এবং তারপরে যে প্রোডাক্টটা তৈরি করছে সেই প্রোডাক্টটা হচ্ছে ম্যাক্সিমাম, কিন্তু এটা ভালো করে বোঝো, আমাদের যখন প্যারাসিটামলটা খাচ্ছি সে অ্যাকশন হচ্ছে তো, কিন্তু সেই শরীরটা, সেই মানে প্যারাসিটামলটুকু তো শরীরে বাইরে যেতে হবে। সেটা কিভাবে বাইরে যাচ্ছে? বাইরে যাচ্ছে ইউরিনের মাধ্যমে, কিন্তু ইউরিনের মাধ্যমে তো গোটা গোটা প্যারাসিটামল বেরিয়ে যাবে না, তার তো একটা হজম, মেটাবলিজম মানে সেটা কথা হজম করাতে হবে। তো কিভাবে হচ্ছে? প্রথম হচ্ছে 85 থেকে 90% প্যারাসিটামল গ্লুকুরোনাইড এবং সালফেট কনজুগেশনের মাধ্যমে কিন্তু এমন একটা প্রোডাক্টস তৈরি হচ্ছে, সেই প্রোডাক্টস হচ্ছে আমাদের ইউরিন দিয়ে বেরিয়ে যাচ্ছে। এটা ক্লিয়ার? হুম। ভালো করে বুঝতে হবে। কিছু প্যারাসিটামল আছে less than 5% প্যারাসিটামল ডিরেক্ট ইউরিন দিয়ে বেরিয়ে যাচ্ছে, তার কোনো চেঞ্জ হচ্ছে না। আর বাকি 5 to 9% প্যারাসিটামল সাইটোক্রোম সাইটোক্রোম 50 যে এনজাইম গুলো থাকে লিভারের মধ্যে, 5 থেকে 9 মানে 5 to 10 মানে 9% প্যারাসিটামল CYP2E1 এনজাইমের মাধ্যমে মেটাবলিজম হচ্ছে। এইবার যদি কোনো পেশেন্টের প্যারাসিটামল ওভারডোজ হয়, মানে সে বেশি ডোজে প্যারাসিটামল খেয়ে নিয়েছে, তখন কি হবে? তখন যে জিনিসটা হবে, যে আমাদের এখানে এই প্যারাসিটামলটা তখন এই গ্লুকুরোনাইড এবং সালফেটের মাধ্যমে যে ম্যাক্সিমাম 85 to 90% যে প্যারাসিটামলটা মেটাবলিজম হচ্ছিল, সেটা কিন্তু আর এ পারছে না মেটাবলিজম করতে। তখন কিন্তু দেখা গেছে যে তখন এই এই যে এই জিনিসটা, এটাও হবে, কিন্তু এটা হওয়ার সাথে সাথে এটাও হবে, এই এই পাথওয়েটাও হবে, এই পাথওয়েটা হবে। তাহলে এটা এটা প্যারাসিটামলটাকে এ ভাঙছে যেমন, এও ভাঙছে, আবার এও ভাঙছে, কিন্তু এর পার্সেন্টেজটা কত ছিল? 85 থেকে 90, আর এ হচ্ছে মাত্র 5 to 9। সেখানে দেখা যাচ্ছে যে এর এর পরিমাণটা বেড়ে যাচ্ছে, কারণ এ আর একা ভেঙে উঠতে পারছে না। তখন দেখা যাচ্ছে যে প্রোডাক্টটা তৈরি করবে এনএপিকিউআই, সে কিন্তু ডাইরেক্ট লিভারটাকে ড্যামেজ করে দেবে। কারণ এতক্ষণ পর্যন্ত সে কি হচ্ছে, খুব কম পরিমাণে তৈরি হচ্ছিল। এনএপিকিউআই খুব কম পরিমাণে তৈরি হওয়ার জন্য সে কি করছে না, সেই এনএপিকিউআইটা আবার কিন্তু ভেঙে যাচ্ছে গ্লুটাথায়ন। এই গ্লুটাথায়ন সে একে ভেঙে দিয়ে অন্য সিস্টিন এবং মার্কাপটা ইউরিক অ্যাসিড মানে তৈরি করার পরে, হ্যাঁ, সে কিন্তু এ আর থাকছে না, এটা ভেঙে দিচ্ছে। দিয়ে কি হচ্ছে, এ যে একে লিভারটাকে ড্যামেজ করছে সেটা কিন্তু করতে পারছে না। যখন প্যারাসিটামল ওভারডোজ হয়ে যাবে তখন যদি এই প্রোডাক্টের এইটা বেশি তৈরি হওয়ার ফলে এও এদিকে কনভার্ট করে, একে কনভার্ট করতে পারছে না, তাহলে কি হবে, এ ডাইরেক্ট গিয়ে লিভারের বিভিন্ন ম্যাক্রো মলিকুলস আছে সেগুলোকে কিন্তু ড্যামেজ করে দেবে।
এই জিনিসটা ভিডিওটা আরেকবার দেখো, বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। এইবার দেখা যাচ্ছে তাহলে প্যারাসিটামল ওভারডোজ হচ্ছে, হওয়ার পরে কি হচ্ছে, এনএপিকিউ আই বেশি তৈরি হয়ে যাচ্ছে। এনএপিকিউ আই কি করছে, লিভারটাকে ড্যামেজ করে দিচ্ছে। ঠিক আছে। এইবার আমরা প্যারাসিটামল ড্যামেজ হলে, মানে সরি, প্যারাসিটামল ওভারডোজ হলে আমরা কি অ্যান্টিডোট দিই, মানে কি ট্রিটমেন্ট করি, সেটা হচ্ছে ন্যাক দেওয়া হয়, এন অ্যাসিটাইল সিস্টিন দেওয়া হয়। দেখো, এন অ্যাসিটাইল সিস্টিন দেওয়া হয়। এই যে এই লেখাটা ভালো করে পড়লে সবাই বুঝতে পারবে যে এন অ্যাসিটাইল সিস্টিন কেন দেওয়া হয় প্যারাসিটামল পয়জনিং বা প্যারাসিটামল ওভারডোজে। তার কারণ হচ্ছে, এই যে আমাদের লিভারটাকে ড্যামেজ করছে কে, কারণ প্যারাসিটামল শরীরে বেশি আছে, প্যারাসিটামলকে ভাঙতে হবে, তবে শরীরের বাইরে যাবে এর ইউরিনের মাধ্যমে। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের গ্লুকোনাইট এবং হচ্ছে সালফেট কনসেন্ট্রেশনটা এতটাই প্যারাসিটামল চলে এসেছে, ওরা পাচ্ছে না। না পারার জন্য কি হচ্ছে, CYP2E অন, এটা এনজাইমের মাধ্যমে বেশি পরিমাণে NAPQI তৈরি হচ্ছে। NAPQI তৈরি হওয়ার ফলে কি হচ্ছে, আমাদের সেল ডেথ হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে, লিভার ড্যামেজ করছে। এইবার এখানে দেখা যাচ্ছে যে এই গ্লুটাথায়নটা কি করছে, যে NAPQI-টাকে ভেঙে দিয়ে আরো সিস্টিন এবং মার্কাপটিউরিক তৈরি করছে। এবার এনএসটিএল সিস্টেম কি করে, ও কিন্তু বেশি পরিমাণে হচ্ছে পাথওয়েটাকে প্রমোট করে। তার মানে কি, যখন দেখা যাচ্ছে NAPQI-টা অনেক বেশি, তখন তো গ্লুটাথায়নও পারবে না যে একে সম্পূর্ণ ভাঙতে, তাই তো? গ্লুটাথায়ন পারবে না, তাহলে একে তো জোগাড় করতে হবে, মানে একে তৈরি করতে হবে, মানে একে প্রোডাকশন করাতে হবে। এইবার সিস্টিন এবং মার্কাপ্টো ইউরিক অ্যাসিড, এরা এই সিস্টিনের মাধ্যমে কিন্তু এও তৈরি হয়। গ্লুটাথায়ন হচ্ছে তৈরি হওয়ার একটা প্রধান উপাদান হচ্ছে আমাদের সিস্টিন। এবার শরীরে কি হচ্ছে না, আমাদের সিস্টিনটা বেশি পরিমাণে তৈরি করছে যাতে গ্লুটাথায়ন তৈরি হয়। আর গ্লুটাথায়ন যত বেশি তৈরি হবে, NAPQI-টা আবার ভেঙে এসে আবার এগুলো তৈরি করবে, এটা সাইকেল তৈরি করবে। ওইটা হচ্ছে এন অ্যাসিটাইল সিস্টিন এই কাজটি শুরু করে দিচ্ছে, মানে কি, যে লিভার ড্যামেজটাকে শুধুমাত্র চুপ করিয়ে রেখে দিয়েছে। মানে সোজা কথা, এই সেল ডেথটা করতে দিচ্ছে না। কেন না, আমাদের এর অ্যামাউন্টটা কমাতে হবে, NAPQI-টা কমাতে হবে। তাহলে প্যারাসিটামল ওভারডোজ, এতক্ষণ ধরে কেন আমরা বারবার বলছিলাম যে সারাদিনে 4 গ্রাম, সারাদিনে 3.7 মিলিগ্রাম, এই সরি মিলিগ্রাম, কেন বলছি, তার কারণ হচ্ছে যে ওভারডোজ হলে লিভারের কতটা ক্ষতি করে দেবে। আর লিভার ওভারডোজ হলে তাহলে আমরা কি ন্যাক দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্যারাসিটামল ওভারডোজ এবং তার ট্রিটমেন্ট। তাহলে আমরা কি কি জানলাম, ডোজ জানলাম, মেকানিজম অ্যাকশন জানলাম মোটামুটি, আর কি জানলাম, কি কি রুটস, মানে কি কি হয়, রুটস অফ অ্যাডমিনিস্ট্রেশন, মানে ওরাল, মানে ইনজেক্টেবল, সাপোজিটরি, এগুলো জানলাম। মোটামুটি কটা ব্র্যান্ড নেমও জানলাম, এবং হ্যাঁ, বাচ্চাদের ডোজ কি কি করে ক্যালকুলেট হয় কি করে জানলাম। এবার একটা জিনিস, একটা বাচ্চাদের একটা এক্সাম্পল দিচ্ছি, এই জিনিসটা তো জেনে রাখা খুব ভালো, বিশেষ করে সিরাপের ক্ষেত্রে। দেখো সিরাপ, একটা সিরাপ এসছে, এখানে দেখো, কোথায় আছে এটা, হ্যাঁ, এই সিরাপ এসছে, আমাদের সিরাপ দেখছি যে কত হচ্ছে, 5 ml কত আছে এত। তাহলে আমাদের একটা 10 কেজি ওজনের বাচ্চা যদি হয়, 10 কেজি ওজনের বাচ্চা, ক্যালকুলেট করো যে কতটা আমরা, কত এমএল দেবো, এই সিরাপটা কতটা দেবো। 10 কেজি ওজনের বাচ্চা হলে কত এমএল দিতে হবে। তাহলে আমাদের এখানে কি 5 ml এ আছে কত, 5 ml কত আছে, 250। 1 ml এ কত, 50। আমার এখানে প্যারাসিটামল লাগবে কত, 10 কেজি ওজনের বাচ্চা হলে 150 লাগবে তো। আমি যদি 15 মিলিগ্রাম পার কেজি পার বডি ওয়েট ধরি, 15 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট ধরি, তাহলে আমাদের কি 150 লাগবে, এখানে 150 mg লাগবে। আমাদের এক এম এল কত আছে, আমাদের এক এম এল কত আছে, না, 1 ml আছে আমাদের হচ্ছে 50 মিলিগ্রাম। তাহলে 150 জন্য কত লাগবে, 3 ml লাগবে এখানে। তাহলে অ্যান্সারটা কত হবে, এখানে তাহলে 3 হবে। হুম, 3 হবে। তো এরকম ভাবে ডোজ ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, সবার ক্ষেত্রে এরকম ভাবে মোটামুটি একটা ঐকিক নিয়ম প্রয়োগ করলে মোটামুটি ডোজ ক্যালকুলেশন হয়ে যাবে। তাহলে ডোজ হলো, অ্যাডমিশন হলো। এবারে কখন ডোজ অ্যাডজাস্ট করতে হবে, কি কি ক্ষেত্রে ডোজটাকে অ্যাডজাস্ট করতে হবে, ধরো কখন ডোজ বাড়াতে হবে কমাতে হবে। এবার দেখা যাচ্ছে যে প্যারাসিটামল, যদি হেপাটিক ইম্পায়ারমেন্ট থাকে, ধরো একটা পেশেন্টের হেপাটিক ইম্পায়ারমেন্ট হচ্ছে, মানে লিভার ডিজিজ হয়েছে সোজা কথা, তখন নর্মালি কিন্তু প্যারাসিটামল, মাইল্ড টু মডারেট ডিজিজ হলে নর্মালি আমরা প্যারাসিটামলকে কিন্তু কোনো রকম ডোজ চেঞ্জ করি না। যদি তার নিউট্রিশনাল স্ট্যাটাস, মানে সে ঠিকঠাক খাওয়া দাওয়া করছে এবং অ্যালকোহল ইউজ না করে, তাহলে কিন্তু আমরা ডোজ যেরকম আছে সেরকম দেবো। ঠিক আছে। তাহলে কোনো পেশেন্টের লিভার ডিজিজ আছে কিন্তু দেখা যাচ্ছে তার শরীর স্বাস্থ্য রাস্তা ঠিক আছে, মানে নিউট্রিশনাল স্ট্যাটাস ঠিক আছে, এবং
তার হচ্ছে নন অ্যালকোহলিক, তাহলে কিন্তু তার যেরকম ডোজ সেরকম দেবো। কিন্তু যদি পেশেন্টের কিন্তু যদি অ্যালকোহল খায় এবং যদি নিউট্রিশনাল স্ট্যাটাস ঠিকঠাক না থাকে, তখন কিন্তু আমরা ডোজটাকে একটু কমাবো। ঠিক আছে, সেটা সিভিয়ার ক্ষেত্রে আমরা ডোজটাকে একটু কমাবো। হ্যাঁ, এবারে আমরা কতটা কমাবো? চেষ্টা করতে হবে যে আমাদের ডোজটা কমাবো, মানে আমাদের চেষ্টা করতে হবে যে সারা 24 আওয়ার্সে আমাদের যেন 2 গ্রামের নিচে থাকে, 2 গ্রাম পার ডে। যেটা আমার 4 গ্রাম ছিল, হ্যাঁ, যেটা আমাদের 4 গ্রাম ছিল সেটাকে আমরা 2 গ্রাম করে দিতে হবে। এটা হচ্ছে আমাদের কি, হেপাটিক ইম্পায়ারমেন্ট। সাথে সাথে যদি কিডনির সমস্যা থাকে, যেহেতু প্যারাসিটামলটা কিডনি দিয়ে এক্সক্রিডেট করে, তাহলে সেটা ক্ষেত্রেও আমরা কিন্তু লক্ষ্য রাখতে হবে। কিন্তু সবসময় যে কিডনি ডিজিজ হলে খুব একটা বেশি এফেক্ট পড়ে না আমাদের প্যারাসিটামল ডোজ। কিডনি ডিজিজের ক্ষেত্রে প্যারাসিটামলটাকে আমরা মোটামুটি সবসময় দেখা গেছে যে ডোজ না কম্প্রোমাইজ করলেই হবে, মোটামুটি মানে যেরকম চলছে সেরকমই চলবে। কিন্তু লিভার ডিজিজ যে ব্যাপারটা বললাম, ওটা খেয়াল রাখতে হবে। এবার হচ্ছে প্যারাসিটামল প্রেগনেন্সি এবং ল্যাকটেশন। প্যারাসিটামল হচ্ছে প্রেগনেন্সি ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার সমস্ত জায়গায়, থার্ড ট্রাইমেস্টার সব জায়গায় কিন্তু প্যারাসিটামলটা হচ্ছে সেফ ড্রাগ, কোনো অসুবিধা নেই। ল্যাকটেশনেও প্যারাসিটামল সেফ ড্রাগ, কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের হেপাটিক ইম্পায়ারমেন্ট, রেনাল ইম্পায়ারমেন্ট, প্রেগনেন্সি ও ল্যাকটেশন, মেন যেগুলো এগুলো সেফ ড্রাগ, কোনো অসুবিধা নেই। এরপর হচ্ছে প্যারাসিটামল সাইড এফেক্ট। প্যারাসিটামল সাইড এফেক্ট কি কি হতে পারে? একটা তো জেনে গেছে এর মধ্যে। একটা হচ্ছে লিভার, হেপাটোটক্সিসিটি, হেপাটোটক্সিসিটি। একটা হচ্ছে রেনালে, হচ্ছে রেনাল টক্সিক, রেনাল নয়, এটা স্টোমাক, কিন্তু এখানে একটা রেনাল থাকে, ছবি এঁকে দিচ্ছি। নেফ্রোটক্সিসিটি, টক্সিসিটি, যেগুলো কমন হয়, অনেক কিছু হতে পারে, আমি কমন গুলো বলছি। টক্সিসিটি, নেফ্রোটক্সিসিটি। ঠিক আছে, এবার হচ্ছে কি হতে পারে, নেফ্রোটক্সিসিটি, হেপাটোটক্সিসিটি। এবার হচ্ছে ব্লাডে যাবে হচ্ছে প্যানসাইটোপিনিয়া হবে। মানে প্যানসাইটোপিনিয়া মানে কি হবে, সমস্ত ব্লাড, বিশেষ করে থ্রম্বোসাইটোপিনিয়া এবং আমাদের আরবিসি ভাঙে, ঠিক আছে, এগুলো হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে হেপাটোটক্সিসিটি, নেফ্রোটক্সিসিটি, প্যানসাইটোপিনিয়া। একটা হচ্ছে কি, অ্যালার্জি হতে পারে। ঠিক আছে, অ্যালার্জি হতে পারে। আর হাইপার সেন্সিটিভিটি হতে পারে। হাইপার সেন্সিটিভিটি হাইপার সেন্সিটিভিটি হতে পারে। ঠিক আছে, এবার দেখা গেছে কিছু কিছু পেশেন্টের প্যারাসিটামল খেয়ে দেখা যাচ্ছে যে একটা ডিজিজ হয়। সেই ডিজিজটা কি, বা একটা সিনড্রোমস হয়। সেই সিনড্রোমটা হচ্ছে স্টিফেন জনসন সিনড্রোম। স্টিফেন স্টিভেন্স জনসন সিনড্রোম। দেখো, স্টিভেন জনসন সিনড্রোম, এটা অ্যাকচুয়ালি একটা হচ্ছে টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস একটা ডিজিজ হয়। সেখানে কি হয় না, আমাদের স্কিন গুলো দেখো, এই স্কিন গুলো দেখো তো, প্রথম হচ্ছে কি, স্কিনের মধ্যে একটা ব্লিস্টার তৈরি হবে, জল ভরে থাকবে, তারপর সেটা ফেটে গিয়ে এরকম রাফ করলে উঠে চলে আসবে, মানে আমাদের যে এপিডার্মিসটা, ওটা কিন্তু মানে চলে আসছে আর কি। এটা একটা অ্যালার্জিক ইয়ের মতো। এগুলো হয় অনেক সময়, যাদের অ্যালার্জি থাকে তাদের ক্ষেত্রে এটা হওয়ার চান্স আছে। তো স্টিফেন জনসন সিন্ড্রোম হচ্ছে 10, টক্সিক এপিডার্মাল নেক্রোসিস, টক্সিক এপিডার্মাল নেক্রোসিস। ঠিক আছে, এটা হচ্ছে। এবার, হ্যাঁ, তাহলে মোটামুটি সাইড এফেক্ট কি হলো, হেপাটোটক্সিসিটি, নেফ্রোটক্সিসিটি, প্যানসাইটোপিনিয়া, অ্যালার্জি, হাইপার সেন্সিটিভিটি। আরটা বলে দিলাম যে জিআই, যেটা খাওয়ার সাথে খেতে হবে, নজিয়া ভমিটিং, প্রত্যেকটা ড্রাগের সাইড এফেক্ট হয়। এখানে যেটা বেশি হতে পারে যে যেহেতু এনসেড, সেটা কিন্তু ওই আমাদের যে গ্যাস্ট্রিক, যে ইরোশন, মানে ইরোশন হয়ে আলসার টালসার হয়, সেটার জন্য খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এইবার একটা জিনিস মনে রাখতে হবে, যদি কোনো পেশেন্টের কাদের প্যারাসিটামল দেবো না, দেখো আগেবারে এখন প্যারাসিটামল খেয়ে একবার হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হয়ে গেছে বা অ্যানাফাইল্যাক্সিস রিয়াকশন হয়ে গেছে, তার খেলেই সঙ্গে সঙ্গে অ্যালার্জি হচ্ছে, সেসব পেশেন্টকে প্যারাসিটামল কিন্তু সব সময়ের জন্য অ্যাভয়েড করার চেষ্টা করবে। তাহলে এইটা মোটামুটি আমাদের একটা সবকিছু, একটা প্যারাসিটামল সম্পর্কে একটা ছোট্ট করে আইডিয়া হলো যে প্যারাসিটামল কি কি ব্র্যান্ড নেমে আছে, মোটামুটি কি কি মেকানিজম আছে, কি কি মেটাবলিজমটা কিভাবে হচ্ছে, লিভারে ওভারডোজ হলে কি কি লিভারে ক্ষতি করছে, কি কি ডোজটাকে কিভাবে ক্যালকুলেট করতে হবে এবং কোথায় ইউজ হয়, সিভিয়ার এবং পেনটা হচ্ছে মাইল্ড টু মডারেট পেন, বেশি সিভিয়ার পেন হলে দেওয়া হয় না। আর হচ্ছে আমাদের অ্যাডভার্স ইফেক্ট কি আছে এবং কোথায় কোথায় হেপাটিক ইম্পায়ারমেন্ট, লিভার ডিজিজ হলে কেন প্যারাসিটামলকে কমাতে হবে কিনা, রেনাল ডিজিজ হলে প্যারাসিটামল কমাতে হবে কিনা, আর হচ্ছে আমাদের ল্যাকটেশন এবং প্রেগনেন্সিতে প্যারাসিটামল কি হচ্ছে। ভিডিওটা দেখার জন্য